তো আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে গ্যালভেনিক সেল। তো গ্যালভেনিক সেল পড়ার জন্য আমাদেরকে একটা পরীক্ষা আগে অনেকদিন আগে একটা বিজ্ঞানীরা করেছিলেন। তো সেই পরীক্ষাটা সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। তো প্রথমে সেই বিজ্ঞানীরা যে পরীক্ষাটা করেছিলেন সেখানে কি হয়েছিল না, এরকম একটি পাত্রে বা যেটাকে আমরা ভোল্টামিটার বলি, সেখানে কি করেছিল না, প্রথমে এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ CuSO4 এর জলীয় দ্রবণ এখানে রাখা হয়েছে। এবার কপার সালফেটের জলীয় দ্রবণ যদি আমরা এখানে রাখি তাহলে সেখানে আয়ন উৎপন্ন হয়েছিল Cu2+ এবং SO4 2-, এবং এই Cu2+ আয়নের জন্য এই দ্রবণের বর্ণ ছিল নীল। এবং এখানে একটা জিঙ্কের দণ্ড রাখা হয়েছে। কিছুক্ষণ পরে দেখা গেছে না এই জিঙ্ক এবং কপারের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়। কি করে না, জিঙ্ক এই দণ্ডটি আস্তে আস্তে দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন গঠন করে। দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে Zn থেকে আমরা কি পাচ্ছি না, Zn2+ আয়ন, তার সাথে দুটো ইলেকট্রন। ক্লিয়ার? Zn2+ আয়ন এবং তার সাথে দুটো ইলেকট্রন আমরা পাচ্ছি। আর কি হয়েছিল না, এই যখন এই দ্রবণের মধ্যে আস্তে আস্তে এই ইলেকট্রনের পরিমাণটা বাড়তে থাকলো, যখন Zn2+ ইলেকট্রনের পরিমাণটা বাড়তে থাকলো, তখন এই ইলেকট্রনগুলোকে কি করছে না, কপার এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে। কপার যখন এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে তাহলে কপার Cu2+ ওই দুটো ইলেকট্রনকে গ্রহণ করে কি উৎপন্ন করবে না, কপার 2+ আয়ন ওই যে ইলেকট্রনগুলো আমাদের দ্রবণের মধ্যে আসছিল জেডেন থেকে, সেই কপার কি করছে না, ওই সেই আয়নগুলোকে নিজের মধ্যে ক্যাপচার করে নিচ্ছে, করে সি উৎপন্ন করছে। দেখা গেল কিনা এখানে লাল বর্ণের পদক্ষেপ পড়ে। লাল বর্ণের পদক্ষেপ পড়ছে। অ্যাকচুয়ালি তার মানে কি হচ্ছে না, আমাদের এখানে যে কপার Cu2+ আয়ন ছিল, যার জন্য আমাদের এই দ্রবণটার বর্ণ কি ছিল, হালকা নীল বা নীল টাইপের। তো নীল যখন ছিল, যখন এই কপারটা কি হলো না, এই ইলেকট্রনগুলোকে গ্রহণ করার পরে কপারে পরিণত হলো, বিশুদ্ধ কপারে, তখন কি হলো, এখানে লাল বর্ণের পদক্ষেপ পড়তে শুরু করলো এবং এই বর্ণের রংটা নীল থেকে হালকা ফ্যাকাশে হয়ে যেতে শুরু করলো। এবং এখানে একটা টেম্পারেচার মাপার জন্য একটা থার্মোমিটার জয়েন করার পর দেখা গেল যে টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। তার মানে এখানে কি হচ্ছে না, আমাদের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। যখন কেউ ইলেকট্রন যখন ত্যাগ করে তাকে আমরা কি বলি না, জারণ। এবং যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা কি বলি না, বিজারণ। তার মানে এখানের ক্ষেত্রে জারণ এবং বিজারণ বিক্রিয়া একসাথে সংঘটিত হচ্ছে। এবং এই জারণ বিজারণ বিক্রিয়া একসাথে সংঘটিত হচ্ছে মানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে, অর্থাৎ রাসায়নিক শক্তি এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেহেতু আমাদের টেম্পারেচার থার্মোমিটার যখন রাখা আছে, দেখা গেল না আস্তে 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 টেম্পারেচার পার্টটা বাড়ছে এখানে, তাহলে আমাদের কি হয়ে গেল না, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবং এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত মানে কি, যেই বিক্রিয়া আপনা আপনি হয়। এখানে জারণ বিজারণ একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যেমন লোহায় মরিচা পড়ে, সেটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো তেমনি এখানে কি হচ্ছে, রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের কি না, বেসিক যেটা। বাট এই যে প্রক্রিয়াটা কাজে লাগিয়ে আমরা একটা সেল গঠন করি, সেটাকে আমরা গ্যালভেনিক সেল। যেখানে কি হয়, আমাদের টার্গেট হয় এই রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাবো। টার্গেট হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে আমাদের গ্যালভেনিক সেলের মেল টার্গেট। সেলের ক্ষেত্রে আমরা এরকম দুটো পাত্র নিই। এই পাত্রের মধ্যে এই যে পাত্রটা থাকে, এই পাত্রে আমরা কি করি না, জিঙ্ক সালফেট ZnSO4 দ্রবণ থাকে, জলীয় দ্রবণ। তাহলে এই ZnSO4 Zn2+ আর SO4 2- আয়ন থাকে। এবং এই যে দণ্ডটা নেওয়া হয়, সেই দণ্ডটা কিসের হয় না, জিঙ্ক। এদিকে যে আমরা দ্রবণটা নিই, এখানে আমরা কপার সালফেটের জলীয় দ্রবণ নিই। তার মানে Cu2+ SO4 2- আয়ন থাকে এখানে। এরপর কি করা হয় না, এই দণ্ডটা কপারের দণ্ড আমরা নিই। এরপরে কি করা হয় না, এখানে এই দুটো দণ্ডকে আমরা
পরস্পরের সাথে কানেক্ট করে দেব, এবং এই মাঝে আমরা একটা অ্যামমিটার আমরা কারেন্ট যে প্রবাহিত হচ্ছে কারেন্ট মাপার জন্য আমরা অ্যামমিটার নিই। তো এখানে কি হয় না, যখনই জিঙ্ক এখানে থাকে তো এই জিঙ্কের দণ্ডটা কি করে না, জিঙ্কের দণ্ড নিজে থেকে বিশ্লিষ্ট হয়ে এই জিঙ্ক দণ্ড Zn কি করে না, বিশ্লিষ্ট হয়ে Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করে। কি হয় না, এই এখান থেকে আমাদের Zn2 প্লাস এই দ্রবণে আসে এবং এই ইলেকট্রনগুলো এখানে জমা হতে থাকে। আস্তে আস্তে এই ইলেকট্রন কি হয় না, ইলেকট্রনগুলো এখান থেকে চলতে 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 এই তারের মধ্য দিয়ে এখানে প্রবেশ করে, এসে এই দণ্ডে আসে। যেহেতু এখানে মুক্ত ইলেকট্রন আছে তো কপার কি করবে না, কপার Cu2 প্লাস এখানে গিয়ে ওই ইলেকট্রনগুলোকে ক্যাপচার করবে। ফলে এখানে কি হচ্ছে না, Cu2 প্লাস ইলেকট্রনগুলোকে গ্রহণ করে, দুটো ইলেকট্রনকে গ্রহণ করে কপারে পরিণত হয়। তো এইভাবে এবার যখন আমরা জানি যখন আমাদের ইলেকট্রন যেখানে ফ্লো হয় কারেন্ট অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয়। তার মানে এখানে কি হচ্ছে না, আমরা যে রাসায়নিক শক্তি হচ্ছে সেটাকে আমরা কি করতে পারছি না, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারছি। এটাই হচ্ছে আমাদের কি না গ্যালভ্যানিক সেল। এই গ্যালভ্যানিক সেলের এইটাকে বলা হয় আমাদের রাইট হাফ সেল। এটাকে বলা হয় লেফট হাফ সেল। এই গ্যালভ্যানিক সেলের এই পাশে সেলটাকে বলা হয় লেফট হাফ সেল। এই গ্যালভ্যানিক সেলের এই পাশে সেলটাকে বলা হয় লেফট হাফ সেল এবং এটাকে বলা হয় রাইট হাফ সেল। এবার তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে আমাদের এখান থেকে জিঙ্ক ইলেকট্রনগুলোকে বর্জন করতেছে এবং ইলেকট্রনগুলো কি হচ্ছে না এখান থেকে এখানে গিয়ে এই বরাবর চলে যাচ্ছে, গিয়ে কপার এখানে তাকে গ্রহণ করতেছে এবং এই বরাবর কি হচ্ছে না কারেন্টটা এই বরাবর ফ্লো হচ্ছে। ফলে আমরা অ্যামমিটারে ডিফ্লেকশন দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে একটা বাল্ব জয়েন করতাম তাহলে দেখতে পেতাম বাল্বটা জ্বলছে। এবার এই জিনিসের একটা সমস্যাও আছে। কি সমস্যা না, যখন আমাদের এখানে জিঙ্কের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে, Zn আস্তে আস্তে ইলেকট্রন বর্জন করতে করতে এই যে Zn2 প্লাস আয়ন, তো এখানে এই যে আমাদের দ্রবণটা আছে এখানে Zn2 প্লাস এর পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। Zn2 প্লাস এর পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এবার যখন আমাদের এই আশেপাশে যখন Zn2 প্লাস প্লাস আয়নের পরিমাণটা বেড়ে যাবে তখন কি হবে না, এই যে দ্রবণটা পজিটিভ দ্রবণে পরিণত হবে। পজিটিভ দ্রবণে এটা আমাদের পরিণত হয়েছে। আর যখনই এটা পজিটিভ হয়ে যাবে তখন কি হবে না, এর আশেপাশে যে ইলেকট্রনগুলো আছে এই আর ইলেকট্রনগুলোকে ওপাশে যেতে দেবে না। কারণ কি, এরা পজিটিভ কি করবে না ইলেকট্রনকে আকর্ষণ করবে। তার মানে এই যে আমাদের দণ্ডটা এর মধ্যে যে আমাদের নেগেটিভ ইলেকট্রনগুলো ছিল, যখন এর আশেপাশে প্রচুর পরিমাণে Zn2 প্লাস আয়নে পরিণত হয়ে যাচ্ছে তো কি করবে, তারা ওই ইলেকট্রনগুলোকে আর যেতে দেবে না। ঠিক একইভাবে যখন আমাদের এখানে কপার আস্তে আস্তে এখানে আসছে যখন কপারের পরিমাণটা এখানে চলে আসছে আর এখানে কি হচ্ছে আমাদের SO4 তো SO4 এর পরিমাণটা এখানে বেশি। তো এটা যখন কপার আমাদের এখানে চলে যাবে এখানে আমাদের SO4 এর পরিমাণটা বেশি হয়ে যাবে। ফলে কি হচ্ছে এখানে না, এটা নেগেটিভ চার্জযুক্ত দ্রবণে পরিণত হবে। এই সলিউশনটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এবং ফলে যখন এটা নেগেটিভ হয়ে যাবে তো তখন এ কি করবে না, এই যে ইলেকট্রনগুলো আমাদের এখানে আসছিল একে আসতে বাধা দেবে। যে ইলেকট্রনগুলো আমাদের এই দ্রবণে আসছিল এখানে প্রচুর পরিমাণে SO4 হয়ে গেছে, নেগেটিভ পরস্পর রিপালস করবে। তো রিপাল করলে তো কি হবে, তো রিপালসিভ ফোর্সের জন্য এই ইলেকট্রনগুলো এদিকে না আসে আবার পুনরায় উল্টো দিকে যেতে শুরু করবে। এবং যখন আমাদের এই কপার Cu2 প্লাস এখানে এই দ্রবণের মধ্যে আমাদের Cu2 প্লাসের পরিমাণ তো লিমিটেড ছিল, তো এ যখন এই দণ্ডের মধ্যে আসছে বারবার আসছে ফলে কি হবে এখানে Cu2 প্লাসের পরিমাণটাও আস্তে আস্তে কমতে থাকবে।
তার মানে এখানে আমাদের যে প্রবলেমটা অ্যারাইজ করছে, সেই অ্যারাইজ করা প্রবলেমটা কি না, এখানে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে প্লাস আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, তারা কি করবে না, ইলেকট্রনটাকে আর যেতে দেবে না, তার নিজের মধ্যে আটকে রাখবে আকর্ষণ বলের জন্য। এবং এই বরাবর এখানে প্রচুর পরিমাণে SO4- অর্থাৎ এই দ্রবণটা কি হচ্ছে না, নেগেটিভ হয়ে যাচ্ছে। এই দ্রবণটার নেগেটিভ হয়ে যাওয়ার জন্য কি হবে না, এখানে যে ইলেকট্রনগুলো আসছিল, মাইনাস ইলেকট্রনগুলো এই দণ্ডে আসছিল, তাকে কি করবে না, আর আসতে দেবে না। এবার যদি ইলেকট্রন যদি আমাদের এই দণ্ড থেকে ওই দণ্ডে না যায়, তাহলে কারেন্ট ফ্লো হবে না, ফলে কি হবে, বিক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর জন্য কি করা হয় না, এখানে এর একটা সলিউশন আছে। কি সলিউশনটা কি না, এখানে আমরা একটা সল্ট ব্রিজ ইউজ করি, সল্ট ব্রিজ। সেটা কি হয় না, এখানে আমরা এরকম একটি কাঁচ দণ্ডের মতো এরকম একটি ইউ আকৃতির নল নিয়ে সেখানে আমরা একটা দ্রবণ ইউজ করি। বিভিন্ন টাইপের আমরা দ্রবণ নিতে পারি, যেমন আমরা KCl নিতে পারি, K2SO4 নিতে পারি, এরকম বিভিন্ন রকম দ্রবণ নেওয়া হয়। কিন্তু বিভিন্ন আমাদের যে বিভিন্ন রকম এখানে আমরা কি দণ্ড ইউজ করছি, ওখানে কি দণ্ড ইউজ করছি, সেটার উপর ডিপেন্ড করে আমরা এই দ্রবণ একটা নিই। তো এখানে কি ধরলাম, আমরা KCl এর দ্রবণ নিয়ে নিলাম। এবার KCl এর দ্রবণ যদি এখানে থাকে এই দ্রবণটার মধ্যে, তাহলে KCl কি হবে না, দুটো আয়নে বিশ্লিষ্ট হবে। কি কি না, K প্লাস আর Cl মাইনাস। তো K প্লাস এবং Cl মাইনাসের মধ্যে কি হবে না, Cl মাইনাস যে আয়নগুলো হয় সেগুলো কি, যেহেতু এই যে দ্রবণটা আমাদের কি পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে, ধনাত্মক হয়ে গেছে, ধনাত্মক আধানে আহিত হয়ে গেছে এই দ্রবণটা, সেই ধনাত্মক চার্জটাকে প্রশমিত করার জন্য এই KClটা এখানে আসছে, KCl এর Cl মাইনাসটা এখানে এলো, এবং এই K প্লাস গুলো এই দ্রবণে আসে। আসার পরে কি করবে না, এখানে যে প্রচুর পরিমাণে Zn2+ আয়নের বেড়ে গেছিল, সেই Zn2+ কি করবে না, Cl এর সঙ্গে Cl মাইনাসের বিক্রিয়া করে ZnCl2 উৎপন্ন করবে। এবং এই পাশে যে আমাদের প্রচুর পরিমাণে কি হচ্ছে, SO4 2- এর পরিমাণটা, SO4 2- এর পরিমাণটা বেড়ে গেছিল। তো SO4 2- আর K প্লাস পরস্পরকে প্রশমিত করে এই দ্রবণটাকে কি করে দেবে, প্রশমিত করে দেবে। যখন এখানে আবার পুনরায় আমাদের পজিটিভ চার্জের পরিমাণটা কমে যাবে এবং এখানে পুনরায় নেগেটিভ চার্জের পরিমাণটা কমে যাবে, তখন কি হবে না, পুনরায় আবার এই বিক্রিয়া চালু হতে শুরু করবে। ফলে কি হবে না, এখানে আর তখন যখন মানে পজিটিভ চার্জের পরিমাণটা কমে যাচ্ছে, তখন কি হবে, এই ইলেকট্রনকে আর যেতে দেবে, কারণ ইলেকট্রন কে আটকে রেখেছিল না, Zn+, কারণ এই দ্রবণটা আমাদের পজিটিভ হয়ে গেছিল। তো পজিটিভ চার্জের পরিমাণটা যদি আমরা এখানে Cl- দিয়ে প্রশমিত করে দিই, তাহলে এখানে কি হচ্ছে, সেই চার্জের পরিমাণটা কমে যাচ্ছে, ফলে ইলেকট্রনকে আটকে রাখার কেউ আর নেই। তখন কি হবে, ইলেকট্রন পুনরায় এখান দিয়ে যাওয়া শুরু করবে। এবং এই পাশে যেহেতু আমাদের SO4 ছিল, SO4 কে আমরা K প্লাস দিয়ে প্রশমিত করে দিচ্ছি, এই দ্রবণের মধ্যে K প্লাস আয়নের পরিমাণটা বেড়ে গেছে এবার। তো যখনই K প্লাস এবং SO4 পরস্পরকে SO4 2- পরস্পর প্রশমিত করে দেবে, তো তাহলে কি হলো, এখানে এই দ্রবণটাও নিউট্রাল হয়ে গেল এবং এই দ্রবণটাও প্রায় কাছাকাছি নিউট্রাল হয়ে গেল। যখনই নিউট্রাল হবে তখন আবার ইলেকট্রনগুলো এপাশ থেকে এপাশে চলা শুরু করবে, কারেন্ট তার অপোজিটে ফ্লো করবে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। এই যে আমাদের যে সল্ট ব্রিজটা আছে, এই সল্ট ব্রিজের মধ্যে যে K প্লাস Cl- এই আয়নগুলো যাবে, তার জন্য তাদেরকে একটা কোনো একটা দ্রবণের মধ্যে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা পাউডার হয়, এগার এগার পাউডার বলে, সেই পাউডারটা ইউজ করি, অথবা জিলেটিন। আমাদের যে জিলেটিন হয়, সেই জিলেটিন একটু মানে থকথকে টাইপের, যদি আমরা আটা বা ময়দার মধ্যে একটু জল দিয়ে তাকে গুলিয়ে দিই, যে থকথকে পদার্থ পাওয়া যায়, সেরকম টাইপের একটা দ্রবণ ইউজ করা হয় এবং তার মধ্যে KCl বা NH4Cl এরকম কিছু দ্রবণ ইউজ করা হয়, যেটা কি করে না, Zn এবং এখানে Zn+ এবং এখানে SO4 2- আয়নগুলোকে প্রশমিত করে এবং এই প্রক্রিয়াটা চলতে সাহায্য করে। তাহলে টোটাল যদি আমরা কনসেপ্টটা ভালো করে বুঝি, তো এখানে আমরা কি হচ্ছে না, জিঙ্ক SO4 এর আমরা এখানে দ্রবণ নিচ্ছি এবং সেখানে একটা জিঙ্কের দণ্ড ইউজ করা হচ্ছে এবং তাকে একটি তারের সাহায্যে অ্যামমিটার দিয়ে একটা কপার দণ্ডের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, যেই দণ্ডটা কি হচ্ছে না, কপার সালফেটের জলীয় দ্রবণে ডোবানো আছে। এর ফলে কি হচ্ছে না, এই এই এখানে Zn কি করছে, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটছে জিঙ্কের, এবং দুটো ইলেকট্রন ত্যাগ করছে এবং এই দুটো ইলেকট্রন কি হচ্ছে, এই তারের মধ্য দিয়ে গিয়ে কপার দণ্ডে প্রবেশ করছে। কপার দণ্ড যে দ্রবণে ডোবানো ছিল, তো সেখানে কি ছিল না, কপারের 2+ আয়ন উপস্থিত ছিল। সেই কপার 2+ আয়নগুলো কি করবে না, ওই ইলেকট্রনগুলোকে ক্যাপচার করবে। ফলে কি হচ্ছে, ইলেকট্রনগুলো এখান থেকে গিয়ে ওখানে যাচ্ছে, ফলে কারেন্ট এ পাশ থেকে এদিকে আসছে।
এর ফলে আমাদের সমস্যা কি সৃষ্টি হলো না, পরবর্তীকালে দেখা গেল যখন এই বিক্রিয়াটা চলতে শুরু করলো যে এখানে Zn প্লাস অর্থাৎ ধনাত্মক আয়নের পরিমাণটা এতটাই বেড়ে গেল, এই পুরো দ্রবণটা কি হয়ে গেল না পজিটিভ আধান যুক্ত হয়ে গেল। এবং এ পাশে SO4 যেহেতু কপার চলে যাচ্ছে, SO4 এর মানটা কি আছে, সেম আছে বা একটু বেড়ে গেছে। তো কি হচ্ছে তখন, এই দ্রবণটা কি হচ্ছে আমাদের ঋণাত্মক আধানযুক্ত দ্রবণে পরিণত হচ্ছে। ফলে কি না, এখানে যেহেতু পজিটিভ, সেই পজিটিভ দ্রবণটা কি করে না মাইনাস চার্জের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে যেতে বাধা দেয়, এদেরকে আকর্ষণ করে এখানে আটকে রেখে দেয়। এবং এদিকে যেহেতু আমাদের মাইনাস চার্জ, সে কি করবে না মাইনাস ইলেকট্রনগুলোকে এই দ্বন্দ্বে আসতে বাধা দিবে, ফলে এখানে আর ইলেকট্রনগুলো আসতে পারবে না। এর জন্য আমরা কি করি না সল্ট ব্রিজ ইউজ করি। আর সল্ট ব্রিজ কি না, সেখানে আমরা KCl, MgCl2, NH4Cl, KNO3, K2SO4 এরকম দ্রবণ আমরা ইউজ করি, যেটাকে আমরা এগার এগার পাউডার বা জিলেটিনের দ্রবণের মধ্যে ইউজ করি। সেটা কি করে না এখানে এসে, এখানে মাইনাস আয়নটা এসে Zn2+ এর যে পজিটিভ চার্জযুক্ত আধানে পরিণত হয়েছিল এই পুরো দ্রবণটা, সেটাকে প্রশমিত করে দেয়। এবং এখানে K+ গুলো দ্রবণ এখানে এসে, এখানে যেহেতু আমাদের নেগেটিভ SO4, এটাকে প্রশমিত করে দেয়, ফলে বিক্রিয়াটা আবার পুনরায় চলতে থাকে।